হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। আমি দুবার ইউজিসি নেট এবং 24th ডব্লিউবি সেট এক্সাম ক্র্যাক করেছি 2023 সালে। এনটিএ নেট জিআরএফ এক্সাম, সেট এক্সাম, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, এছাড়াও ডব্লিউবিপিএসসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যে নেওয়া হবে তার নোটিশ একটা ভাইরাল হয়েছে। তো দেখো, এক্সাম কিন্তু হবেই, ঠিক আছে, আজ হোক কাল হোক, কারণ 2015তে নোটিশ এসেছিল, তারপর কিন্তু এক্সাম হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু সত্যি একদম। আর এক্সাম তো হবে, পিএসএসসির মাধ্যমেও অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হয়, এটি 2000 ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সেখানেও হয়। তবে এখানে তোমাকে আধুনিক প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত তো পড়তে হবেই, সেই সাথে তোমাকে এসএলএসটির মতন ফরাসি বিপ্লবের পার্টি পড়তে হবে, আর এদিকে প্রাচীন চীন, প্রাচীন গ্রিস, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। আর এই যে গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল, এই সম্পর্কে আমি ফার্স্ট ভিডিও স্টার্ট করেছি, কালকে দিয়েছি আলোচনা করে, আজকে তার নেক্সট পার্ট থেকে আলোচনা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর উপকারী ভিডিও। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিন কিন্তু নিউ ভিজিট আসছে, অর্থাৎ নিউ যারা চ্যানেলে আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক আপডেটস পাবে। আমি যতটুকু আপডেটস দিই একদম অথেন্টিক, টু দ্য পয়েন্ট, আর একদম তোমাদের জন্য উপকারী, ঠিক আছে। আর একদম এই বিষয়গুলো যেগুলো দিচ্ছি এগুলো মাস্টারি লার্নিং, একদম মাস্টারি করে নাও, একদম একটা খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করে নাও, ঠিক আছে, খুব ভালোভাবে এগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও, তোমার যে কোনো পরীক্ষাতে তুমি হেল্প পাবে, ঠিক আছে, এটি একদম সত্যি কথা। ওকে, তো দেখো, এগুলো আমি কাল আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আজকে লর্ড কর্নওয়ালিস থেকে আলোচনা হবে, ঠিক আছে। দেখো, তিনি বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে। তিনি 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। তার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। তারপর লর্ড কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক, এগুলো তো আমরা কালকে পড়েছি। আজকে দেখো, আবার তিনি দ্বিতীয়বারের জন্য 1805 খ্রিস্টাব্দে গভর্নর হয়ে ভারতে এলেন, ঠিক আছে। আর এখানে কি করেন তিনি? হস্তক্ষেপ না করার নীতি ফিরিয়ে আনেন, ঠিক আছে। নেক্সট, স্যার জর্জ বারলোর টাইম পিরিয়ড হয়ে যাবে 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ। স্যার জর্জ বারলো তিনিও না হস্তক্ষেপ নীতি অনুসরণ করেন, ঠিক আছে। নেক্সট, স্যার লর্ড মিন্টো প্রথমের টাইম পিরিয়ড 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ। দেখো, নেট সেট বা অন্যান্য কম্পিটিশনের পরীক্ষায় বাংলার গভর্নর জেনারেল এই বিষয়ে কিন্তু ক্রোনোলজি আসে। নেটের PYQ তুলে দেখবে, ক্রোনোলজি কিন্তু বহুবার এসেছে। তো আমি এগুলোর টাইম পিরিয়ড লিখে দিয়েছি, তোমরা এগুলো লিখে মুখস্থ করে নাও, আর এদিক ওদিক যাওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণ এক্সামে একটা কোয়ালিফাই করতে ভালো গাইডেন্স পেতে, একটা অথেন্টিক গাইডেন্স ঠিকঠাক সময় পাওয়া যায় না, আমি অন্তত পাইনি, ঠিক আছে। তারপরে আমি তো ইন্টারনেটের সাহায্যেই করেছিলাম সব যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস দরকার কালেক্ট করেছিলাম আমি ইন্টারনেটের মাধ্যমে। আর কাউকে বললে সে তো কম্পিটিশনের দুনিয়া, এখন কেউ কাউকে ঠিকঠাক বলতে চায় না, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম আমার এক্সাম কোয়ালিফাই হলে আমি একটু ইউটিউব চালু করে আমি যেই পার্টগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে বারবার কোশ্চেন্স আসে, একটু স্ট্র্যাটেজি, মাস্টারি লার্নিং, যেগুলো একটু বুঝিয়ে দিলে তোমরা সহজেই এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো তাই আমি এখানে বলার চেষ্টা করছি। ওকে, দেখো, লর্ড মিন্টো 1807 থেকে 1813 টাইম পিরিয়ডটা কিন্তু মনে রাখবে। মিন্টো পরে একবার মিন্টো আসে, ঠিক আছে। তো দেখো, লর্ড মিন্টোর শাসনকালে পাঞ্জাবের রঞ্জিত সিং
পাঞ্জাবের লর্ড মিন্টোর শাসনকালে পাঞ্জাবের রঞ্জিত সিংয়ের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে ইংরেজ ও রঞ্জিত সিংয়ের মধ্যে অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় এটি কিন্তু নেটে আসে, ঠিক আছে। এর ফলে শতদ্রু নদী ব্রিটিশ ভারতের সীমানা বলে চিহ্নিত হয়। ত্রিবাঙ্কুরে বিদ্রোহ হয় 1808 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চার্টার আইন হয় 1813 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট, লর্ড হেস্টিংস, তার টাইম পিরিয়ড 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ। লর্ড হেস্টিংসের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো একটু জেনে রাখো। এগুলোই হয়ে যাবে তোমাদের মাস্টারি লার্নিং, একদম মাস্টার ট্রিক্স, ঠিক আছে বলতে পারো। আর এগুলো তোমরা খাতায় লিখে নাও, একদম মুখস্থ করো, ঠিক আছে, আর কোনো রকম টেনশন থাকবে না। লর্ড হেস্টিংস 1814 সালে প্রথম ইঙ্গো নেপাল যুদ্ধের সমাপ্তি ঘটে 1816 সালের সগৌলির সন্ধির মাধ্যমে। সগৌলির সন্ধি কবে হয়? 1816 সালে। 1822 খ্রিস্টাব্দে উত্তর ভারতে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়। নেপাল যুদ্ধজয়ী ইংরেজ সেনাপতি ডেভিড অক্টারলোনের নামে নির্মিত কলকাতার অক্টারলোনে মনুমেন্ট আজ নাম পাল্টে শহীদ মিনার হয়েছে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1817 থেকে 19 খ্রিস্টাব্দে। পেশোয়া সাম্রাজ্য বোম্বের সঙ্গে যুক্ত করে বোম্বে প্রেসিডেন্সি গঠিত হয়। মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয় 1820 খ্রিস্টাব্দে। এর পরিকল্পনা করেন মাদ্রাজের গভর্নর টমাস মুনরো, ঠিক আছে। লর্ড আমহার্স্ট, তার টাইম পিরিয়ড 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ। লর্ড আমহার্স্টের আমলে 1824 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধের সূচনা হয়। পরীক্ষাতে আসে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ, তারপর ইয়ান্দাবুর সন্ধি, সকলের সন্ধি, এগুলো কিন্তু ক্রোনোলজি আকারে আসে, ঠিক আছে। যারা সেট বা নেট এক্সাম দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি একদম অথেন্টিক আর একদম টু দ্য পয়েন্ট হেল্পফুল, একদম স্কিপ করবে না, দেখতে থাকো, ঠিক আছে। লর্ড আমহার্স্টের আমলে 1824 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে ব্রহ্মরাজ পরাজিত হয়ে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। ইয়ান্দাবুর সন্ধি হয় 1826 খ্রিস্টাব্দে, আর প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধ হয় 1824 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ফলশ্রুতিতে ব্রহ্মদেশের আরাকান ও টিনাসেরিম অঞ্চল ইংরেজদের হস্তগত হয় এবং আসাম, কাছাড়, জয়ন্তিয়া ও মণিপুর রাজ্যে ব্রিটিশ কর্তৃত্ব সুদৃঢ় হয়। ওকে, নেক্সট, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের টাইম হয়ে যাবে 1828 থেকে 1833 খ্রিস্টাব্দ, তারপরে 33 থেকে 35, ঠিক আছে। তিনি প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করেন। আদালতে স্থানীয় ভাষা ব্যবহারের অনুমতি দেওয়া হয় তার সময়ই। আর 1829 খ্রিস্টাব্দে 17তম রেগুলেশন আইন অনুসারে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। এটি নেটের PYQ নেটে এসেছে। নেক্সট, ঠগীদের দমন করেন 1831 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে। আর মেকিলের মিনিট এবং শিক্ষার ভাষা হিসেবে ইংরেজি গৃহীত হয়। শিক্ষার ভাষা হিসেবে সরকারি এভাবে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়, ইংরেজি ভাষা দিয়ে শিক্ষা দেওয়া শুরু হয়। মহীশূর 1831, কুর্গ 1834, কাছাড় ও জয়ন্তিয়া 1832 তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, ঠিক আছে। নেক্সট দেখো, মহীশূর, কুর্গ, জয়ন্তিয়া, কাছাড় ও জয়ন্তিয়া সাম্রাজ্যভুক্ত করা হয়। আগ্রা প্রদেশ গঠিত হয় 1834 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর রঞ্জিত সিংয়ের এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময় ঘটেছিল। রঞ্জিত সিংয়ের সঙ্গে চুক্তি হয় 1831 খ্রিস্টাব্দে। সিন্ধের আমিরদের সঙ্গে চুক্তি হয়, ঠিক আছে। আর কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়। প্রিভিয়াস ইয়ার নেটের, কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়। আর চার্টার আইন 1833 খ্রিস্টাব্দের চার্টার আইন তার সময়ই প্রবর্তিত হয়। আর চার্টার অ্যাক্টের
ফলে অর্থাৎ 1833 সালের চার্টার আইন অনুযায়ী গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে উন্নীত করা হয়। অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর ছিলেন। যদি পরীক্ষাতে আসে বাংলার শেষ গভর্নর জেনারেল কে, উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। আর সাথে যদি পরীক্ষাতে দেয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলেও কিন্তু উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ওকে, তোমরা এটি মনে রাখবে। নেক্সট, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের গভর্নর জেনারেল হয়ে তিনি কি করলেন? 1833 সালের আইন অনুযায়ী গভর্নর জেনারেল কাউন্সিলে নতুন আইন সদস্যের অন্তর্ভুক্তি করা হয়, নতুন আইন সদস্যের অন্তর্ভুক্তি করা হয়। ঠিক আছে। নেক্সট, স্যার চার্লস মেটকাফ 1835 থেকে 1836, 1835 থেকে 1836 তিনি ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত। লিবারেটর অফ প্রেস। ঠিক আছে, এটি কিন্তু নেটে আমি যা পড়াচ্ছি নেটে প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, আসলে প্রিভিয়াস ইয়ারে আসুক বড় কথা নয়, কিন্তু এগুলো তো আমরা সবসময় দেখতে পারি, সবসময় যে কোনো বইতেই পাওয়া যায়, আর যে কোনো বইয়েই পাওয়া যায়, এগুলো আমরা সবসময় পড়ি। তাই দেখো, বেসিক কোশ্চেন সবসময়ই যেগুলো দেখি সেগুলো কিন্তু নেটে বারবার রিপিট হচ্ছে, তো একদম হালকাভাবে নিও না, অবশ্যই সিরিয়াস হও এখন থেকেই। ঠিক আছে, আর বেশি তো টাইমও নেই এক্সামের। ওকে, লর্ড অকল্যান্ড টাইম পিরিয়ড 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ। তার সময়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটে তা হয়ে যাবে 1836 থেকে 42 প্রথম আফগান যুদ্ধ হয় 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এতে ব্রিটিশদের চূড়ান্ত বিপর্যয় ঘটে, ফলস্বরূপ অকল্যান্ডকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। অর্থাৎ তিনি ব্রিটিশদের পক্ষে খুব একটি লাভজনক কাজ করতে পারেননি, খুব একটি ফায়দা হয়নি ব্রিটিশদের সেই সময়। আর যারা এসেছেন লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড ওয়েলেসলি, তারপর তারা তো খুবই ব্রিটিশদের খুশি করেছেন। অর্থাৎ এখানে যে সমস্ত দেশ ও রাজ্য ছিল, তারপর বিভিন্ন যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ব্যবস্থা, এছাড়াও রয়েছে নিজাম, যে সূর্যাস্ত আইন তো গেল, হ্যাঁ, অধীনতামূলক মিত্রতা নীতি, ছলে বলে কৌশলে তারা তো এদেশের স্থানীয় যে রাজা ছিলেন, প্রিন্সেলি এস্টেটস, হয়তো বন্ধুত্ব, নয়তো যুদ্ধ, নয়তো কূটকৌশলের মাধ্যমে তারা তাদের রাজ্য গ্রাস করেছেন, ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেছেন। তো লর্ড অকল্যান্ড ততটা করতে পারেননি, তাই তাকে দেশে ফিরিয়ে নেওয়া হলো। ঠিক আছে। লর্ড এলেনবোরা টাইম পিরিয়ডে হয়ে যাবে 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ। তার সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কি? সিন্ধু বিজয় 1843 আর গোয়ালিয়রের সঙ্গে যুদ্ধ 1843। ঠিক আছে। লর্ড হার্ডিঞ্জের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। লর্ড হার্ডিঞ্জের শাসনকালে 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। পাঞ্জাবের সুকার চুকিয়া মিসলের অধিপতি রঞ্জিত সিং শতদ্রু নদীর উত্তরে এক বিশাল শিখ রাজ্য গঠন করেন। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি দ্বারা স্থির হয় যে তিনি শতদ্রু নদীর পূর্ব তীরে রাজ্য বিস্তারের উদ্যোগী হবেন না। 1839 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর শিখ রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খালসা নামে শিখ সেনাবাহিনী রাজ্যে সর্বেসর্বা হয়ে ওঠে। তো 1845 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর, ডেটটা মনে রাখো, 1845 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর শিখ বাহিনী শতদ্রু অতিক্রম করে ব্রিটিশ রাজ্য আক্রমণ করলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, তাহলে রঞ্জিত সিংহের মৃত্যু কবে হয়? 1839 খ্রিস্টাব্দে। আমরা নিউ একটা পয়েন্ট পাচ্ছি, এটি মনে রাখবে।
প্রথম অ্যাঙ্গো শিখ যুদ্ধ হয় 1845-46 খ্রিস্টাব্দে এবং লাহোরের চুক্তি হয় 1846 খ্রিস্টাব্দে। এটি নেটের 2022-এ এসেছে ফার্স্ট শিফট, ঠিক আছে। নেক্সট, ওড়িশার গোল্ড উপজাতিদের মনুষ্য বলির প্রথা রদ। ট্রাঙ্কুয়েবার ও শ্রীরামপুরের ওলন্দাজ উপনিবেশ ক্রয়, ঠিক আছে। নেক্সট, লর্ড ডালহৌসি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ হয় 1848-49 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং পাঞ্জাব জয় করা হয় 1849 খ্রিস্টাব্দে। আর প্রশ্ন আসতে পারে ডালহৌসিকে বলা হয় বর্তমান পাঞ্জাবের জনক, ঠিক আছে। লর্ড ডালহৌসির সময় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ ঘটে ও দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ ঘটে। স্বাধীনতা প্রিয় শিখদের পক্ষে অপমানজনক লাহোরের সন্ধি মেনে নেওয়া সম্ভব হয়নি। একটু আগে তোমরা পড়লে লাহোরের সন্ধি। 2 বছরের মধ্যে লর্ড ডালহৌসির শাসনকালে 1848-56 দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তারপর দ্বিতীয় বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দে। নিম্ন বার্মার সংযুক্তিকরণ হয়, সিকিম মার্চ করা হয়, আর গাঙ্গেস ক্যানাল ডিক্লেয়ার্ড ওপেন, অর্থাৎ গঙ্গা ক্যানেল ওপেন করার কথা ঘোষণা করা হয় 1854-তে। আর 1848 খ্রিস্টাব্দে তিনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি সত্য বিলোপ নীতি নামে এক নীতি প্রবর্তন করে বলেন, কোনো অপত্রক ভারতীয় রাজার দত্তক গ্রহণ করা চলবে না এবং সেই রাজার মৃত্যুর পর তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ সত্যবিলোপ নীতির মূল কথা ছিল যে কোনো ভারতীয় রাজা তার যদি পুত্র সন্তান না থাকে তিনি কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না, আর সেই রাজার মৃত্যুর পর তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে। আর এই নীতির দ্বারা তিনি সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, উদয়পুর, তাঞ্জোর, ভগত, কর্ণাটক প্রভৃতি রাজ্য দখল করেন, ঠিক আছে। চার্টার আইন প্রবর্তন, এই যে দেখো আমি দিয়েছি। দত্তক প্রথা অস্বীকার করার মাধ্যমে দেশীয় রাজ্য যেমন সাতারা 1839, সম্বলপুর 1849, ঝাঁসি 1853, নাগপুর 1854, জয়পুর 1849, ভগত 1850, উদয়পুর 1852 খ্রিস্টাব্দে দখল করেন। আর এই যে সাতারা কবে দখল করেন? 1849। একদিকে দেবে স্টেটের নাম অর্থাৎ সাতারা, ঠিক আছে, আর একদিকে দেবে টাইম পিরিয়ড, যে কোন সময় এটি দখল করা হয়। তো এখানে দেবে নাগপুর আর এখানে দেবে টাইম। নাগপুর কবে? 1854-তে দখল করা হয়। জয়পুর 1849। একদিকে স্টেটের নাম দেবে আর একদিকে তোমাদের টাইম পিরিয়ড দেবে। তোমাদের ম্যাথিতা কলামে কিন্তু জিজ্ঞাসা করে, নেটে বহুবার এসেছে, ঠিক আছে। তো দেখো এটি খুব গুরুত্বপূর্ণ, খাতায় লিখে নিয়ে মুখস্থ করে রাখো। সেখানে 4টি আসে কিন্তু আমি এখানে আরো বেশি দিয়েছি, কারণ একবার 4টি এসেছে, যে 4টি থেকে এসেছে পরে আবার অন্য 4টি আসতে পারে সেম কনসেপ্টে থেকে। নেটে কিন্তু কি হয়, পেপার 1 হোক পেপার 2 হোক, সেটাও কোশ্চেন রিপিট হয় না কিন্তু কনসেপ্ট রিপিট হয়, ঠিক আছে। আর হিস্ট্রিতে কোনো কনসেপ্ট এমন সেখান থেকে বারবার কনসেপ্ট থেকে কোশ্চেন্স হয়, অপশন থেকে কোশ্চেন্স হয়, ওকে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানা সাহেবকে পেশোয়া পদ ও পেনশন থেকে বঞ্চিত করা হয়, ঠিক আছে। আর কি করা হয়? অপশাসনের অজুহাতে অবধ দখল করেন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন তার সময় পেশ করা হয়, কিন্তু সেটি প্রণীত বা পাশ করা হয় একদম লর্ড ক্যানিং এর সময়, ঠিক আছে। তো লর্ড ক্যানিং সম্পর্কে আমরা নেক্সট ভিডিওয়ে পড়ব। লর্ড ডালহৌসি চলছে, কিন্তু লর্ড ডালহৌসি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ, আর তিনি অনেক সময় ধরে ছিলেন, 8 বছর আই থিঙ্ক, হ্যাঁ 48 থেকে 56, 8 বছর তো হয়ই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা তার সময় ঘটেছে যেগুলো একদম স্কিপ করা যাবে না। উডস ডিসপ্যাচ 1854, উচ্চশিক্ষার সূচনা
প্রতিটি প্রেসিডেন্সিতে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সূচনা করা হয়। পূর্ত দপ্তর স্থাপিত করা হয়। রেলপথের সূচনা করা হয় 1853 সালে। ঠিক আছে, রেলপথের সূচনা 1853 খ্রিস্টাব্দে। আর প্রথম রেল চলে, ট্রেন চলে বোম্বে থেকে থানে পর্যন্ত। আর টেলিগ্রাফের সূচনা করা হয় তার সময়ে, প্রথম তার কলকাতা থেকে আগ্রা। আর ডাক বিভাগের সূচনা হয় 1853 খ্রিস্টাব্দে। সিমলা গ্রীষ্মকালীন রাজধানী ও সদর দপ্তর করা হয়। আইসিএস এ প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয় এই সময় থেকেই। সতল বিদ্রোহ হয় 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সিমলা গ্রীষ্মকালীন রাজধানী করা হয়, কারণ রাজধানী কলকাতাতে তো প্রচণ্ড গরম ছিল। অর্থাৎ ব্রিটিশরা প্রথমে যখন রাজধানী কলকাতাকে বানিয়েছে, তারপর সিমলাকে গরমের সময় সিমলায় রাজধানী স্থানান্তর করা হতো। ঠিক আছে, খুবই তারা লাক্সারি জীবনযাপন করতেন। অর্থাৎ এখানে এসে তারাই শাসন করতেন, আবার খুব ভালো বিলাসবসন জীবনযাপন করতেন। খুবই সুখে সুখ তাদের। তো দেখো এখানে এক অর্থে লাক্সারি বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে তারা আর কি নিজের সুবিধা মতো, নিজের সুবিধাটা তারা ভালোই বুঝতেন আর কি। ঠিক আছে, আর আমাদের এখানে তো গরমের সময় এক জায়গায় থাকি আমরা, ঠান্ডার সময় সেই সেম জায়গাতেই থাকি, যে স্থানে বসবাস করি সেখানেই। যাই হোক, চলবে। আর যেমন তোমরা আকবর যে ফতেপুর সিক্রি তোমরা পড়বে, তো তোমাদেরকে তো পড়তে হবেই মুঘল পিরিয়ড যখন পড়ো আর কি। দেখবে যে যোধাবাই মহল যে রয়েছে, তিনি কিন্তু হরকাবাই, আই থিঙ্ক তার নাম, যাই হোক, তো যোধাবাই মহল, তার অনেক 2-3টি নাম দেওয়া হয়। তো তার যে ফতেপুর সিক্রিতে যে তার যে মহল রয়েছে, মানে অর্থাৎ তার বসবাসের ঘর, তো সেখানে কি করা হয়েছে, সেখানে তোমরা দেখবে তিনি গ্রীষ্মের সময় একদিকে ঘর করা থাকতো, আই থিঙ্ক দক্ষিণ দিকে মনে হয়, আর ঘরের রুমের পিছনে একটু দূরে পুকুর করা থাকতো। ঠিক আছে, সেখান থেকে হাওয়া আসতো। আর যেখানে তার বিল্ডিংটা করা হতো সেখানে জালি কাটা করা হতো, অর্থাৎ বিল্ডিংয়ের একদিকে সেখানে খোপ করা হতো আর কি, অর্থাৎ ফুটো করা হতো দেয়ালটাকে। ঠিক আছে, তো সেখান থেকে হাওয়া আসতো, হাওয়া এসে আটকা পড়ে সেই এদিকে হাওয়াটা একদম ঘরের থেকে এদিকে আসতো, তার রুমে পৌঁছাতো। তো সেখানে গরমকালে আর কি ঠান্ডা থাকতো। ঠিক আছে, পরিবেশ ঠান্ডা থাকতো, কোনো অসুবিধে হতো না, সুবিধাই হতো। ঠিক আছে, পুকুর থেকে হাওয়া আসে যেহেতু। আর এটি গ্রীষ্মকালের কথা বলছি। আর যখন শীতকাল আসে তখন দেখবে তোমরা, যদি পড়ো তোমরা সেটি, তো সেখানে দেখবে গ্রীষ্মকালে আবার উত্তর দিকে তার রুম করা রয়েছে, তিনি আবার উত্তর দিকে আসেন। সেখানে উত্তর দিকে যেন আলো যেন এসে পৌঁছয় তার রুমে, আর সেখানে অতটা ঠান্ডা লাগতো না, সেরকম সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, এছাড়াও পুকুর করা হতো, তাছাড়াও আরো সিস্টেম করা হতো। নেক্সট, লর্ড ক্যানিং। কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1857 খ্রিস্টাব্দে। আর এখানে লর্ড ক্যানিং আমরা নেক্সট ডেতে পড়বো, আজকে আর ইচ্ছে করছে না, টাইপিং করিনি। তারপর লর্ড ক্যানিং এর পরে লর্ড এলকিন, তারপর এদিকে জন লরেন্স, তারপর মেও, নর্থ ব্রুক, লর্ড লিটন কুখ্যাত ভাইসরয় বলা হয়, লর্ড রিপন। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট ভিডিওয়ে পড়বো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ তোমরা 700+ সাবস্ক্রাইবার্সে যুক্ত হয়েছ, আই থিঙ্ক 780 হবে। তো থ্যাংক ইউ সবাইকে, অন্তর থেকে ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর গুরুত্বপূর্ণ কথা,
আমি এখানে যেগুলো দিচ্ছি বার আমি ভালোভাবে প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে প্রিভিয়াস ইয়ারকে দেখে তারপর এসএলএসটি এসএসসি এসএসসি এক্সাম যে হয়ে গেল এসএলএসটি 9, 10, 11, 12, তো সেগুলো কোশ্চেন্স বারবার দেখি তারপর যেগুলো আমার মনে হয় যে এগুলো পরীক্ষাতে আসতে পারে এভাবেই আমি ভিডিও বানাই। বেশি ভিডিও বানিয়ে কী লাভ, যেগুলো আসবে না কিছু না, পড়ে টাইম নষ্ট, আর কত পড়বে। আর বর্তমান যে টাইম চলছে, একটা চাকরি একটা খুবই জরুরি, তাই তো। তো তোমরা নেট সেটের জন্য চেষ্টা করো আর এসএসসি এর জন্য প্রিপারেশন নিতে থাকো। নেট সেটের এসএসসির প্রিপারেশন সেম, কিন্তু নেট সেটে তোমাকে এক্সট্রা পড়তে হবে হিস্টোরিওগ্রাফি, আর এসএসসির জন্য এক্সট্রা পড়তে হবে আধুনিক ইউরোপের ইতিহাস, ঠিক আছে। আর বাদ বাকি তো সব একই। তুমি একটার জন্য পড়লে দুটোর জন্য অবশ্যই হবে। আর নেটে একটু ডিপলি কোশ্চেন্স আসে, আর নেট সেটে ডিপলি কোশ্চেন্স আসে, আর এদিকে তোমার কি বলে, এদিকে এক্সামে অত এমনিতে আর কি বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। একটু ভালোভাবে ধৈর্য নিয়ে পড়লে অবশ্যই পারবে। তোমরা মাস্টার ডিগ্রি করেছো, বিএড করেছো, নেট সেটের জন্য খাটছো, আশা করি তোমরা ধৈর্য তো অবশ্যই আছে, তাই না? ধৈর্য না থাকলে কেউ পারে নাকি এত করতে। তো তোমরা অবশ্যই আরেকটু ধৈর্য নিয়ে পড়ো, ডেইলি বেসিসে পড়ো, তো তুমি অবশ্যই তোমার ফ্যামিলিতে হাসি ফোটাতে পারবে। আমার একজন চেনা পরিচিত আমাকে বলে যে সে এক্সাম কোয়ালিফাই করতে চায়, বাড়িতে সুখবর জানাতে চায়, মুখে হাসি ফোটাতে চায়। তো ঠিক আমি তাকে মোটিভেট করি আর তোমাদেরকেও বলি, ঠিক আছে। আমার বান্ধবী ওদেরকেও, ওরাও আমার সাথে কথা বলে আর কি, ওদের যে এক্সাম নিয়ে যে মোটিভ, এক্সাম সম্পর্কে অপিনিয়ন, আর কিভাবে এক্সাম কোয়ালিফাই করা যায়, ঠিক আছে। তো তোমাদেরকেও আমি বলে দিচ্ছি, তোমরা এভাবে পড়ো, অবশ্যই হবে। এদিক সেদিকে সোশ্যাল মিডিয়া এদিক সেদিক দূর থেকে নিজের কাছে টাইমটা দাও, একদিন তুমি শ্রেষ্ঠ হতে পারবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থেকো, দিনটি সবার খুব ভালো কাটুক। টেক কেয়ার।